ব্যাংকের পাচার হওয়া টাকার সন্ধানে বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষক নিয়োগ, ফিনান্সিয়াল টাইমসকে গভর্নর। সারা বছর অনলাইনে দেয়া যাবে আয়কর রিটার্ন, জানালেন এনবিআর চেয়ারম্যান। অর্থনৈতিক সংস্কার বেশি জরুরি, মত উপদেষ্টার। ব্যবসার পরিবেশ নিয়ে আস্থার সংকটে উদ্যোক্তারা, দুরবস্থার জন্য অর্থ পাচারকারীরাই দায়ী, মন্তব্য উপদেষ্টার। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। বাংলাদেশ ব্যাংক খাত থেকে $17 বিলিয়ন পাচার হয়ে যাওয়ার ঘটনা তদন্ত করতে বিশ্বের বৃহৎ 3টি হিসাব রক্ষণ ফার্মকে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সেই ফার্মগুলো হলো ইওআই, ডেলয়েট ও কেপিএমজি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে আওয়ামী লীগ শাসনামলে এই অর্থ পাচারের অভিযোগ রয়েছে। গভর্নর জানান, এই লোপাট হওয়া অর্থ দিয়ে কেনা সম্পদের হদিস ও পুনরুদ্ধারে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মোট 11টি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তে বাংলাদেশের শীর্ষ 10টি ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আত্মীয়রা নজরদারিতে থাকবেন। ব্যক্তি করদাতারা সারা বছরই অনলাইনে রিটার্ন দিতে পারবেন বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তবে 31 জানুয়ারির পর রিটার্ন দিলে 2% হারে সুদ দিতে হবে। রোববার কাস্টমস দিবসের অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এ সময় নিত্যপণ্যের চড়া দামের কথা স্বীকার করে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, বাজারে সব জিনিসের দাম একসাথে কমবে এমনটা আশা করা যাবে না। 31 জানুয়ারি রিটার্ন জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। এবছর 2 দফা 1 মাস করে সময় বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত 12 লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। আন্তর্জাতিক কাস্টমস দিবসের সেমিনারে এনবিআর চেয়ারম্যান জানান, ব্যক্তি শ্রেণীর করদাতারা সারা বছর অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। তবে সেই জন্য 2% হারে সুদ দিতে হবে। সর্বোচ্চ 24 মাসের জন্য 48% পর্যন্ত এই সুদ আরোপিত হবে। সারা বছরই অনলাইনে ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে। একইভাবে আমাদের কাস্টমসের যে সিস্টেমগুলো আছে, আমরা সবচেয়ে বেশি কমপ্লেন শুনি আমাদের বন্ড ম্যানেজমেন্ট নিয়ে। আমরা বন্ডকে ফুললি অপারেশনালাইজ করার জন্য পুরোপুরি রেডি হয়েছি। এ সময় এফবিসিসিআই প্রশাসক বলেন, ভ্যাট ট্যাক্স আরোপের সময় ব্যবসায়ীদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করা প্রয়োজন। ব্যবসায়ীদেরকে সম্মিলিত করে আপনাদের সাথে আলোচনার জন্য এবং তাদের মতামতটা শুনে বাজেট প্রণয়নের পূর্বে যদি তাদের মতামতটা শোনা হয়, তাহলে হয়তো তারা অনেকটা কমফোর্ট ফিল করবে এবং ট্যাক্স বেড প্রদানে আরও উৎসাহ বোধ করবে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আহরণ ও ব্যয় যেন যৌক্তিক হয় সে ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। কিন্তু এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ অর্থনীতির সংস্কার। ভোগ্যপণ্যের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে বলে স্বীকার করেন অর্থ উপদেষ্টা। এই মুহূর্তে সবচেয়ে বড় একটা সমস্যা অর্থনৈতিক সমস্যা, সেটা যদি আমরা না করতে পারি, এবং এইগুলি কিন্তু খুব অর্থনৈতিক সমস্যা কিন্তু কঠিন, আবার সহজও বটে। কঠিন যে অনেকগুলো ফান্ডামেন্টাল ল, অনেকগুলো আইন কানুন আছে, বদল করতে একটু সময় লাগবে। এ সময় রাজস্ব আদায়ে সহায়তা করতে ব্যবসায়ীদের অনুরোধ জানান অর্থ উপদেষ্টা। সেগুলির সঠিক ব্যবহার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর গোপন লকার খুলতে অভিযান চালাচ্ছেন দুদক কর্মকর্তারা। রোববার বেলা 11টার দিকে দুদক পরিচালক সাইমুজ্জামানের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছায়। জানা গেছে, একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 3টি লকার খোলা হবে। এতে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ মজুদ থাকতে পারে বলে ধারণা করছেন দুদক কর্মকর্তারা। দুদকের অনুসন্ধানে একজন স্বর্ণকারকে রাখা হয়েছে। গত 19 জানুয়ারি এসকে সুরের ধানমন্ডির বাসা থেকে 16,25,000 টাকা ও 4.5 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের নথিপত্র উদ্ধার করে দুদক। সেখানেই বাংলাদেশ ব্যাংকে 3টি লকার থাকার নথি পায় তারা। আদালতের নির্দেশে এসব লকার খোলার অনুমতি পায় দুদক।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর গোপন লকার খুলতে অভিযান চালাচ্ছে দুদক। সবশেষ বিস্তারিত জানাতে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন। সুজন, সবশেষ কি খবর? লকার কি খোলা হয়েছে এবং কি ধরনের সম্পদ সেখানে পাওয়া গেছে বলে জানতে পেরেছেন? এখন পর্যন্ত আসলে লকারটি খোলা হয়নি, কারণ বাংলাদেশ ব্যাংক থেকে যে অনুমতি লাগবে সেই অনুমতিটি এখন পর্যন্ত আসলে পাওয়া যায়নি। যদিও লকারের সামনে অবস্থান করছে দুদকের কর্মকর্তারা এবং সেই 7 সদস্যের কর্মকর্তারা, যেখানে একজন ম্যাজিস্ট্রেটও আছে, সেই ম্যাজিস্ট্রেটের আন্ডারে সেই লকারটি খোলা হবে। যতটুকু জানা গেছে সেই অনুমতি পায়নি, অনুমতি পেলে অবশ্যই লকারটি খোলা হবে। এখন পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে যে অনুমতি পাওয়ার জন্য। এই যে সকাল থেকে যে আছে, সেই ক্ষেত্রে যদি আমরা একটু বলতে চাই যে দুদকের যেই এই অভিযান টিমটি এসেছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এর সেই লকারে 3টি লকারের কথা বলা হচ্ছে এবং সব লকারগুলোতে অতি মূল্যবান বিভিন্ন কাগজপত্রের সাথে এবং স্বর্ণালংকার পাওয়ার কথা শোনা যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু যে বাংলাদেশ ব্যাংকে যেই লকার খুলবে, এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংকে একজন স্বর্ণালংকার যে সেও যাচাই বাছাই করার জন্য দুদক কিন্তু নিয়ে এসেছে। দুদক আমাদেরকে এই পর্যন্ত কোনো কথা জানায়নি এবং পরিষ্কার করে কোনো তথ্যও জানাচ্ছে না আসলে কোন পর্যন্ত তারা আসলে কখন লকার খুলবে বা কী পরিস্থিতিতে আছে। আমরা কিন্তু অপেক্ষা করছি সেই লকার খোলার অপেক্ষা, এবং সেই অপেক্ষা এখন পর্যন্ত চলমান। আরেকটি কথা বলি যে গত 19 তারিখ যখন এসকে সুরের বাসায় অভিযান চালানো হয়, সেই অভিযানে কিন্তু 25 লক্ষ টাকারও বেশি কিন্তু আসলে অর্থ পাওয়া যায়, এবং সেই থেকেই কিন্তু দুদক জানতে পারে যে বাংলাদেশ ব্যাংকের ভোল্টে বা এইখানে একটি লকার আছে। সেই লকারে 3টি ব্যাগ আছে, সেই ব্যাগের মধ্যে মূল্যবান জিনিসপত্র থাকতে পারে। তাই সেই থেকেই কিন্তু এই অভিযানটি পরিচালনা করছে। আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক সবসময় একটি সেন্সিটিভ জায়গা, সেই সেন্সিটিভ জায়গার থেকেই কিন্তু এখানে এই স্পর্শকাতর বিষয় বিবেচনা করেই আসলে অনুমতি এখন পর্যন্ত পাওয়া যায়নি। এবং বাংলাদেশ ব্যাংকের এই যে লকার, এই লকারের কিন্তু একটি বিশেষ দিক হচ্ছে যে এই লকারের যে মূল্যবান জিনিসপত্র আছে তাই সেই কিন্তু এই ব্যক্তিই কিন্তু জানতে পারবে, এবং লকার খোলার সময় এবং উপস্থিত থাকবে যে ম্যাজিস্ট্রেট, সেই ম্যাজিস্ট্রেটের সাথেও কিন্তু আমাদের এখন পর্যন্ত কথা হয়নি। সর্বোপরি যে বাংলাদেশ ব্যাংকে আমরা অপেক্ষা করছি কখন লকার খোলা হবে, এবং লকার খুললে দুদকের থেকে মনে করা হচ্ছে যে মূল্যবান তথ্যের সাথে এবং মূল্যবান সামগ্রীও পাওয়া যাবে। সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমরা এখনও বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান করছি। ধন্যবাদ শফিউল আলম সুজন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দেশে বিদেশি বিনিয়োগ ও ব্যবসা নিয়ে আস্থার সংকটে দেশি বিদেশি বিনিয়োগকারীরা। নীতির ধারাবাহিকতা না থাকা, অতিরিক্ত করের বোঝা ব্যবসার পরিবেশ উন্নয়নে বড় বাধা বলে মনে করছেন তারা। রোববার রাজধানীর একটি হোটেলে অ্যামচ্যাম আয়োজিত সভায় এসব কথা উঠে আসে। এ সময় বিশ্লেষকরা বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে এখনও কার্যকর সংস্কার হয়নি, যদিও অর্থ উপদেষ্টা বলছেন বাণিজ্য খাতের দুরবস্থার জন্য অর্থ পাচারকারীরাই দায়ী। 2016-17 অর্থ বছরের চেয়ে জিডিপির অনুপাতে গত অর্থ বছরে বেসরকারি বিনিয়োগ ছিল কম। সেই সঙ্গে বিদেশি বিনিয়োগ কমে দাঁড়ায় জিডিপির মাত্র 0.3 ভাগে। বিনিয়োগের পরিবেশ উন্নয়নে অন্তর্বর্তী সরকারও গত 5 মাসে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি বলে মত ব্যবসায়ীদের। আমেরিকান চেম্বার অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে তারা অভিযোগ করেন, এনবিআর, বাংলাদেশ ব্যাংক সহ সরকারি সংস্থাগুলো এখনও হয়রানিমুক্ত হয়নি। অনেকে এদেশে ব্যবসার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কেউ কেউ নতুন বিনিয়োগের পরিকল্পনা বাতিল করছে, ব্যবসার লক্ষ্যমাত্রা কমাচ্ছে। ভিয়েতনাম সহ প্রতিযোগী দেশগুলো সহজে ব্যবসার সূচকে অনেক এগিয়ে, কিন্তু এখানে সরকার রাজস্বের বোঝা চাপিয়ে দিচ্ছে। এনবিআরের উচিত বিনিয়োগ বান্ধব নীতি নেয়া, যা কর্মসংস্থান বাড়াবে, অর্থনীতিও লাভবান হবে। সেমিনারে সিপিডির নির্বাহী পরিচালকও বলেন, এখনও বাজেট, মুদ্রানীতি ও বৈদেশিক মুদ্রা বিনিময় নীতিতে বাণিজ্য সম্প্রসারণকে যথাযথ গুরুত্ব দেয়া হচ্ছে না।
বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিডার মতো গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তেমন সংস্কার এখনো হয়নি। অর্থনীতি পুনরুদ্ধারে বাণিজ্যের সম্ভাবনা কাজে লাগানোর পরিবর্তে সরকার যেন বিদেশি ঋণের পেছনেই ছুটছে। নীতি ঘাটতির কথা স্বীকার করেন অর্থ উপদেষ্টাও। বলেন, বাণিজ্যের দুরবস্থার জন্য অর্থ লোপাট করে পালিয়ে যাওয়া ব্যবসায়ীরাই দায়ী। নাজুক অর্থনৈতিক অবস্থায় দায়িত্ব নিয়ে কয়েক মাসের ব্যবধানেই অনেকটাই উন্নতি করেছে বর্তমান সরকার। এনবিআর, বাংলাদেশ ব্যাংক সহ অনেক জায়গায় চ্যালেঞ্জ আছে। আগামী বাজেটে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ব্যবস্থা থাকবে। কাস্টমস পর্যায়ে অটোমেশন গুরুত্ব পাচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তিনি স্বীকার করেন, ভ্যাট ও আয়কর আদায়ের দুর্বলতায় রাজস্ব আহরণে চাপ বাড়ছে কর্পোরেট খাতে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছরে 50 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কিনতে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজি চুক্তিটি বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন বিডার চেয়ারম্যান। তিনি জানান, এ চুক্তি অনুযায়ী বাংলাদেশ গ্যাস কিনতে বাধ্য নয়। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বিবৃতিতে জানান, এ চুক্তি প্রাথমিক পদক্ষেপ, এরপর সমঝোতার মাধ্যমে পরবর্তী পদক্ষেপের সুযোগ আছে। লুইজিয়ানার পোর্ট ফোরশনে আর্জেন্ট এলএনজির প্রকল্প বাস্তবায়িত হলে এর কার্গোগুলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলায় সরবরাহ করা হতে পারে বলেও চুক্তিতে উল্লেখ করা হয়। এর আগে শুক্রবার আর্জেন্ট এলএনজি এক বিবৃতিতে বাংলাদেশের সঙ্গে এলএনজি কেনা বেচার চুক্তির কথা জানায়। শেষ দিকে এসে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাজার সম্প্রসারণে মেলায় চলছে এসএমই উদ্যোক্তাদের পণ্য বেচাকেনা। কাপড়, জুতা, কাঠের তৈরি আসবাবপত্র সহ বিক্রি হচ্ছে নানা ধরনের পণ্য। দেশীয় পণ্যের বাজার বাড়াতেই এই আয়োজন। দেশের 78 লাখের বেশি কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি বা সিএসএমই শিল্প প্রতিষ্ঠানে প্রায় 2.5 কোটির বেশি জনবল কর্মরত রয়েছে। অর্থনীতিতে এ খাতের অবদান 32%। উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণে বাণিজ্য মেলায় স্থাপন করা হয়েছে এসএমই প্যাভিলিয়ন। মেলায় এসএমই ফাউন্ডেশনের প্যাভিলিয়নে 11 জন উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাচ্ছেন। এই প্যাভিলিয়নে পণ্যের মধ্যে রয়েছে চামড়াজাত পণ্য, পাটজাত, সিরামিক্স, তাঁত, কৃষি ও হস্তশিল্পের পণ্য। এখানে আমাদের মূলত বিজনেস না, প্রফিট না, আসলে এখানে আমাদের মূলত প্রচারের জন্য আমরা আসি। কাস্টমারকে আমরা স্যাটিসফাইড একটু কম করতে পারছি। তারা বলতেছে যে পাটের দামটা দ্বিগুণ, বাট আমাদের তো এখন সব জিনিসের দাম বাড়তি। ভালো জিনিস পরিবেশের জন্য এই জুতাগুলো সবাইকে নিতে হয়। এটা হইলো আমাদের নিজস্ব বাংলাদেশের প্রোডাক্ট, জুট প্রোডাক্ট। ক্রেতারা বলছেন, এক ছাদের নিচে বিভিন্ন দেশীয় পণ্য পাচ্ছেন তারা। এসএমই খাতের পরিচিতিও বাড়ছে। ভালো ভালো প্রোডাক্টগুলো আসতেছে, অনেক প্রোডাক্টগুলো আসতেছে, ইউজ করা যায়, দেখতে সুন্দর, ভালো, মোটামুটি ভালোই প্রচার হচ্ছে। অন্যান্য সময় আমরা ক্ষুদ্র কুটির শিল্পগুলো পাচ্ছি না, বাণিজ্য মেলার মধ্যে আমরা যেটা প্রয়োজন ওইটাই পাচ্ছি। পণ্যগুলো মোটামুটি ভালো, আর দামটা মোটামুটি আমাদের নাগালের মধ্যেই আছে। এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরির 362টি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। এর মধ্যে 351টি দেশি প্রতিষ্ঠানের স্টল প্যাভিলিয়ন। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরে রাখবেন।